অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার AKM খালিকুজ্জামান দীপু। আমাদের আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস, পিঠ, হাঁটু, জয়েন্টের ব্যথায় চিকিৎসা। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো। একটু শুরুতেই জানতে চাই, সবচেয়ে মানুষ কোমর ব্যথা, পিঠের ব্যথা, হাঁটু ব্যথায় বেশি ভোগেন। এছাড়াও আর কি কি ব্যথা হতে পারে শরীরের বিভিন্ন জয়েন্টে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের শরীরে 206টা হাড় আছে, জয়েন্ট আছে 306টা। টেকনিক্যালি বলতে গেলে সবগুলো জয়েন্টে এবং হাড়েও ব্যথা হতে পারে। তবে যেটা বললেন আপনি, যে সবচেয়ে কমন যেই জায়গাগুলোতে ব্যথা অনুভব করি আমরা, সেটা হচ্ছে গিয়ে কোমর, পিঠ, ঘাড়, হাঁটু, অ্যাঙ্কেল বা গোড়ালি, এইসব জায়গাগুলোতে আসলে ব্যথা বেশি হয়। হাতের এবং শোল্ডার, আমাদের দুইটা কাঁধের যে জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এবং হাতের ছোট ছোট যে জয়েন্টগুলো আছে, আঙ্গুলের যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলোতে মূলত ব্যথার সংক্রমণটা বেশি হয়ে থাকে। আচ্ছা, আমি একটু শুরুতে পিঠের প্রসঙ্গে আসতে চাই, কিংবা কোমর ব্যথা অনেকেরই, এবং দীর্ঘদিন ধরে ভোগে তারা, এটা ভালো হতে চায় না। এটার কারণটা আসলে কি? আচ্ছা, প্রথমেই কথা হলো যে আমেরিকান বিখ্যাত একটা ক্লিনিক আছে, তার নাম হচ্ছে মেয়ো ক্লিনিক। ওরা সারা পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত ওদের বিভিন্ন সায়েন্টিফিক পেপারসের জন্য, কাজের জন্য। তো মেয়ো ক্লিনিকের একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে পৃথিবীর 80% লোক জীবনের কোনো না কোনো সময়ে তারা পিঠ ব্যথা, কোমর ব্যথাতে ভুগে থাকেন। এটার নানা রকমের কারণ আছে। হ্যাঁ, কিছু কিছু আছে যে পশ্চারাল, যে আপনার মানে বসার ভঙ্গি যদি ঠিক না হয়, তাহলেও একজন মানুষের কিন্তু একটা পর্যায়ে পিঠ ব্যথা, কোমর ব্যথা হতে পারে। আর কিছু কিছু জিনিস হচ্ছে বিভিন্ন ডিজিজ রিলেটেড। হ্যাঁ, যেমন একটা হলো যে মেকানিক্যাল কিছু কজ আছে যার কারণে কোমর ব্যথা বা পিঠ ব্যথা হতে পারে। যে আমাদের মেরুদণ্ডের যে হাড় আছে, এই মেরুদণ্ডের হাড়গুলোর প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা করে ডিস্ক থাকে, রাবারের মতো একটা জিনিস। তো এইটা যদি কখনো স্লিপ করে পেছনের দিকে সরে আসে, তাহলে কোমরের পেছনেই থাকে, এটার পেছনেই থাকে স্পাইনাল কর্ড বা নার্ভ। সেই নার্ভের উপরে বা স্নায়ুর উপরে সে আঘাত করতে পারে, চাপ দিতে পারে। তখন কিন্তু কোমর ব্যথা, পিঠ ব্যথা, এবং সেই ব্যথা পায়ের দিক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আমরা এটার নাম দিয়েছি PLID, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা সারা পিঠের যে কোনো হাড়ের যে কোনো জায়গাতে এটা হতে পারে। এটা একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আঘাতজনিত কারণ। আঘাত বলতে উপর থেকে কেউ পড়ে গেল, ধাক্কা লাগলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তখন কিন্তু কোমরের যে হাড়গুলো আছে সেটা ভাঙতে পারে, সেখান থেকেও ব্যথা হতে পারে। আরেকটা হলো ইনফেকশন। বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে আমাদের কোমরের হাড়ে। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা, আমরা বলি টিবি স্পাইন। এটার জন্য কোমরে কিন্তু নিদারুণ ব্যথা হতে পারে। আরেকটা হলো ম্যালিগনেন্সি বা ক্যান্সার। শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার কিন্তু হতে পারে, এবং সেই ক্যান্সারের একটা পর্যায়ে কিন্তু সেটা মেরুদণ্ডের হাড়েও ছড়িয়ে পড়তে পারে, বা কখনো কখনো মেরুদণ্ডের হাড়েই ক্যান্সার হতে পারে। সেটাও একটা ব্যথার কারণ। আরেকটা হলো অস্টিওপরোসিস, অর্থাৎ হাড়ের যে গুণগত মান, সেই গুণগত মান বয়সের সাথে সাথে সেটা পরিবর্তিত হতে থাকে এবং খারাপের দিকে যেতে থাকে। এটার জন্য ব্যথা হতে পারে। অনেক কিছুর জন্য আসলে ব্যথা হতে পারে। চিকিৎসার বিষয়ে তো নিশ্চয়ই আসবো, তার আগে পিঠ এবং কোমরের ব্যথা চলে গেল, আমরা হাঁটু কিংবা শরীরের অন্যান্য জয়েন্টের ব্যথাগুলো কারণগুলো কি একই রকম? হ্যাঁ, অলমোস্ট কিছু কিছু মিল তো অবশ্যই আছে। যেমন আর্থ্রাইটিস, আমরা একটা শব্দ উচ্চারণ করেছেন, তা আর্থ মানে হচ্ছে জয়েন্ট, আর আইটিস যদি আমি যোগ করি তার মানে হচ্ছে জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেশন। তো যে কোনো জয়েন্টে, এখানে আমরা আর্থ্রাইটিস বলি। তো যে কোনো জয়েন্টে, হাঁটু যেমন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট, যে কিনা আমাদের সারা শরীরের যে ভর, সেই ভরটা বহন করে থাকে, এবং সেই কারণে কিন্তু এই যে হাঁটুর মধ্যেই কিন্তু হাঁটুর ব্যথা, বেদনা হওয়ার যে প্রবণতা, সেটাও বেশি থাকে। অনেকগুলো কারণে হাঁটু ব্যথা হয়। সেটার মধ্যে একটা হলো যে আঘাতজনিত কারণে হাঁটুটা যেই 3টি হাড়ের সমন্বয়ে তৈরি হয়েছে, সেই হাড় যদি ভেঙে যায় তাহলে সেখানে ব্যথা হতে পারে। আবার হাঁটুর মধ্যে 11টা লিগামেন্ট কাজ করে,
ছোট বড় মিলিয়ে 11টা লিগামেন্ট ইনজুরি হতে পারে, যে কোনো একটা লিগামেন্ট, দুটো লিগামেন্ট, একাধিক লিগামেন্ট ইনজুরি হতে পারে আঘাতজনিত কারণে, স্পোর্টস ইনজুরি, খেলাধুলার জন্য হতে পারে, রোড ট্রাফিকের জন্য হতে পারে। তো তখনও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। আবার হাঁটুতে বয়সজনিত কারণে অস্টিও আর্থ্রাইটিস হয়, ডিজেনারেটিভ চেঞ্জ হয়, ক্ষয় হয়, কার্টিলেজগুলো ডিস্ট্রাকশন হয়, হাঁটুর বাইরে হাড়ের মধ্যে যে কার্টিলেজ কাভারিং থাকে সেটা ডিস্ট্রাকশন হয়, সেটার জন্য কিন্তু হাঁটু ব্যথা হতে পারে এবং ইটস ভেরি কমন, খুব বেশি হয় এটা অস্টিওআর্থ্রাইটিস, একটু বয়সজনিত কারণে, এরকম কারণে হয়ে থাকে। আচ্ছা, এটা কি মানে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাদের পিঠ কিংবা কোমর ব্যথা কিংবা হাঁটু ব্যথা, এই যে আমরা বলি না হাড় ক্ষয়ে যাওয়া, ব্যাপারটা কি এমন কিছু? আসলে ওই যে হাড় ক্ষয়ে যাওয়া যে কথাটা বলি, মূলত কথাটা আসলে এরকম একটা মোটা দাগে একটা কথা বলা হয় আসলে সবাইকে সহজে বোঝানোর জন্য, ব্যাপারটা আসলে তা নয়। ব্যাপারটা এরকম যে আমি যেটা বললাম যে বয়সজনিত কারণে হাঁটুতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে কার্টিলেজ ক্ষয় হয়। কার্টিলেজ মানে আমাদের হাড়ের একটা হাড়ের বাইরে একটা পর্দা থাকে, নরম একটা হাড় থাকে, সেটার নাম হচ্ছে কার্টিলেজ। ওইটা ক্ষয় হয়ে যায়। ওইটা যখন ক্ষয় হয়ে যায় তখন হাঁটুর যে দুইটা হাড় পরস্পরের সাথে ঘষা খায়, যখন ঘষা খায় তখনই ব্যথাটা হয়। এবং এই ঘটনাটা যে কোনো জয়েন্টেই হতে পারে। যেহেতু হাঁটু আমাদের শরীরের ভর বহন করে লোডটা পুরোটা নেয়, এই কারণে এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর যে ক্ষয় হওয়ার কথা বললেন সেটা হলো অস্টিওপোরোসিস একটা পার্ট, যে গুণগত মানের পরিবর্তন হয়। মানে আমাদের হাড়ের মধ্যে ক্রমাগতভাবেই অলওয়েজ সবসময় কিছু হাড় থাকে যেগুলো নতুন নতুন বোন সেল হাড় তৈরি হয়, আবার কিছু কিছু থাকে যে হাড় নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, যেই জিনিসটা ব্যবহৃত হয়েছে সেটা অস্টিওলাইসিস বলি আমরা, নষ্ট হয়। তখন বয়সের সাথে সাথে এই চেক এন্ড ব্যালেন্সটা অল্টার হয়ে যায়, ঘুরে যায়, তখন নতুন হাড় তৈরি হয় কম, আর হাড় ক্ষয় নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, যার কারণে হাড়ের যে গুণগত মান হাড় ফ্র্যাজাইল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, তার গুণগত মানের পরিবর্তন ঘটে। এটাকেই মোটা দাগে আসলে হাড় ক্ষয়। আচ্ছা, সেই কারণেই আমরা কি দেখি যে বয়স্করা অনেক সময় কুঁজো হয়ে হাঁটেন? অবশ্যই এটা একটা বড় কারণ। এই ক্ষয় যখন হয়ে যায় তখন কিন্তু হাড়গুলো কলাপস করে, মানে চেপে আসে। একটা মুড়ির দানাকে যদি আমরা হাত দিয়ে চাপ দিই, ও কিন্তু চুপসে যাবে। ঠিক আমাদের মেরুদণ্ডের হাড়গুলো যখন নরম হয়ে যায় তখন যদি এরকম অল্প একটু চাপ দেওয়া হয় তাহলে এরকম চুপসে যায়, যখন চুপসে যায় তখনই তার কার্ভেচারটা নষ্ট হয়, তখন কিন্তু হাড় বাঁকা হয়ে যায়। আর সে কারণে কি অনেক সময় আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে থাকেন ভালো রাখার জন্য? একটা বয়সের জন্য হাড় আমাদের শরীরে, আমরা যে ক্যালসিয়াম কথাটা বলি না, হাড়ের একটা বড় অংশ হচ্ছে গিয়ে কম্পোনেন্ট হচ্ছে গিয়ে এই ক্যালসিয়াম, তাই না? তো এই যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা আমরা তখন দেওয়া হয় যে না, একটা বয়সের পরে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আফটার মেনোপজ, তাদের যখন মাসিক বন্ধ হয়ে যায় 45-এর পরে, এবং পুরুষদের ক্ষেত্রে 55 বছর বয়সের পরে আমরা চিন্তা করি যে তার এখন কিন্তু তার নতুন হাড় তৈরির প্রবণতা কমে যাবে, ক্ষয়ের পরিমাণ বেড়ে যাবে। এই কারণে তখন আমরা তাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে তো বাচ্চাদের এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি না অ্যাক্সিডেন্ট কিংবা আঘাতপ্রাপ্ত হয়? বাচ্চাদের সম্ভাবনা ইউজুয়ালি নেই। আচ্ছা, হ্যাঁ। কিন্তু যদি সে আঘাতপ্রাপ্ত হয় অথবা তার যদি আন্ডারলাইন কোনো ডিজিজ থাকে তাহলে হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, একদম পুরো বিষয়টা আসলে আমি নিজেও বুঝে নিলাম আপনার কাছে। একটু ট্রিটমেন্টের ব্যাপারে আসতে চাই। বিশেষ করে আর্থ্রাইটিসের সমস্যায় যারা ভুগছেন, পিঠের ব্যথায় এবং দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় যারা ভুগছেন, অনেকেই বলেন যে সোজা হয়ে শুয়ে থাকতে হবে, শক্ত জায়গায় শুয়ে থাকতে হবে। এই বিষয়গুলো একটু জানবো, তারপর হচ্ছে আমরা আনুষঙ্গিক ওষুধের ট্রিটমেন্টের বিষয়ে আসবো। আচ্ছা, সেটা হচ্ছে যে আর্থ্রাইটিস যেটা বললেন না, আর্থ্রাইটিস তো কয়েক ধরনের আছে, রাইট? একটা হলো যে আমি যেটা বললাম বয়সের সাথে সাথে যেটা হয় সেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি। এছাড়া কিছু ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে, অর্থাৎ এটা এক ধরনের ডিজিজ, স্পেশালি রোগ। এই দুই আর্থ্রাইটিসের চিকিৎসা কিন্তু আলাদা, দু ধরনের। এটা একটা ব্যাপার। আর আরেকটা যেটা আপনি বললেন, আমি এটা একটু জাস্ট বলে দেই, যে ওই যে শক্ত বিছানায় শোয়া, এটা হলো গিয়ে যে কোমর ব্যথা হলে, যদি অ্যাকিউট কোনো কোমর ব্যথা হয় বা পিঠ ব্যথা হয়, আমরা তাদেরকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলি, যে আপনি কমপ্লিট বেড রেস্টে থাকবেন, অর্থাৎ বাথরুমে যাওয়া ছাড়া বাকি সময় আপনি বিছানায় শুয়ে থাকবেন। শক্ত বিছানার যে ব্যাপারটা আসলে কনসেপ্টটা আসছে, সেটা কি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে নর্মালি কিন্তু জাজিম এবং তোষকের বিছানা নর্মালি আমরা ব্যবহার করি। তো এই বিছানা যে ব্যবহার করে তার জন্য আলাদা করে কিন্তু আসলে শক্ত বিছানা ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই। শক্ত বিছানার
কনসেপ্ট আসছে হচ্ছে যে দেখেন আপনি আমরা যেই মেডিকেল সায়েন্সে যে বইপত্রগুলো পড়ি আসলে তো আমাদের দেশের লিখিত কোনো বই না, এটা কিন্তু ইংল্যান্ড আমেরিকায় লিখিত বই, এবং ওনারা যেই ধরনের কোর্স যেই ধরনের বই পড়াশোনা করেন আমরাও অলমোস্ট একই বই পড়াশোনা করে থাকি, সেম কারিকুলাম প্রায়। তো এখন একই বইটা একই, তো এখন ওখানে কিন্তু পশ্চিমাতে কিন্তু বিছানাগুলো হচ্ছে ফোমের তৈরি এবং এটা ভেরি খুবই নরম, এই বিষয় নিয়ে আমি আরো কথা বলতে চাই। এই কারণেই ওদের বইয়ে লেখা শক্ত বিছানা। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুক্তাগাছা থেকে শামীম বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমার বাম হাতের মাঝের আঙ্গুলে আজকে 6 মাস যাবত ব্যথা। আপনার কোনো আঙ্গুলটা কি আটকে যায়? হ্যাঁ, আঙ্গুল আটকে যায় আর জি আটকে যায়। আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে। কন্ট্রোলে থাকে? ডায়াবেটিস কন্ট্রোলে থাকে 10, 12, 8। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি মনে হয় বুঝতে পেরেছি ওনার যে সমস্যাটা হয়েছে, এটার নাম হচ্ছে ট্রিগার ফিঙ্গার। ট্রিগার ফিঙ্গার হলো আমাদের এই যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুলগুলোকে আমরা ভাঁজ করতে পারি, সোজা করতে পারি। তো ভাঁজ করার জন্য কিছু দড়ির মতো স্ট্রাকচার আছে, আমরা বলি টেন্ডন। এই টেন্ডনগুলোর একটা পর্যায়ে একটা পুলি থাকে, একটা পর্দা থাকে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগে থাকেন তাদের এই পর্দাটা মোটা হয়ে যায়। মোটা হয়ে যাওয়ার কারণে যেই এই যে দড়ির মতো যেই জিনিসটা, স্ট্রাকচারটা বা টেন্ডনটা আঙ্গুলগুলোকে ভাঁজ সোজা করে, ও এই পর্দাটার ভেতর দিয়ে আসা যাওয়া করতে সে বাধাপ্রাপ্ত হয়। যখন সে বাধাপ্রাপ্ত হয় তখনই আটকে যায় এবং খুব ব্যথা হয়। এটার নাম হচ্ছে ট্রিগার ফিঙ্গার। চিকিৎসা হচ্ছে, এটাকে আমরা দুইভাবে চিকিৎসা করতে পারি। একটা হচ্ছে ডায়াবেটিসটা কন্ট্রোল করে ওষুধপত্র দিব, কুসুম গরম পানির মধ্যে আপনি আঙ্গুল ডুবাবেন, এতে যদি ভালো হয় ভালো, যদি না হয় তাহলে দুইটা অপশন। একটা হচ্ছে এখানে একটা লোকালি স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়, অথবা একটা ছোট সার্জারি করা যায়। স্টেরয়েড ইনজেকশন দিলে আপনার এই সমস্যাটা 6 মাস 1 বছর পরে আবারও আসতে পারে ফেরত, আর যদি আপনি ছোট একটা মাইনর সার্জারি করে নেন তাহলে ইনশাল্লাহ এটা একেবারেই ভালো হয়ে যাবে। নিশ্চয়ই অনেক একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে অনেক প্রশ্ন রয়েছে, আমরা একটু দ্রুত আলোচনা করতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। আমাদের সাথে আজ আছেন অধ্যাপক ডাক্তার AKM খালিকুজ্জামান দীপু। আমাদের আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা পিঠ, হাঁটু, জয়েন্টের বিভিন্ন ব্যথা নিয়ে আলোচনা করছিলাম। একটু গোড়ালির ব্যথা নিয়ে আলোচনা করতে চাই। অনেকের গোড়ালিতে ব্যথা হয়। আচ্ছা, গোড়ালি ব্যথা, হিল পেইন, হ্যাঁ, খুবই কমন আমাদের দেশের প্রেক্ষাপটে। তো এখন এটার একটা বড় কারণ হচ্ছে আঘাতজনিত কারণে তো হতে পারে। গোড়ালির হাড় যদি ভেঙে যায় তাহলে গোড়ালির ব্যথা হয়। আর আঘাত ছাড়া সবচাইতে কমন হচ্ছে প্লান্টার ফাসাইটিস, আমরা এইটার রোগের নাম আর কি। আমাদের পায়ের একেবারে তলায় গোড়ালির থেকে শুরু করে পায়ের যেই আঙ্গুলগুলো আছে, আঙ্গুলগুলোর মাথা পর্যন্ত একটা বড় পর্দার মতো একটা স্ট্রাকচার থাকে, তার নাম প্লান্টার ফাসা। সেই পর্দাটায় একটা ডিজেনারেটিভ ইনফ্লামেটরি চেঞ্জ হয়, যার কারণে এই ব্যথা হয়। এবং রোগী দেখবেন বলবে এসে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড ব্যথা হয়, হাঁটতে হাঁটতে ব্যথা একটু কমে আসে, দীর্ঘক্ষণ বসে থেকে হাঁটা শুরু করতে গেলে অনেক ব্যথা হয়। তো এইটার চিকিৎসার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে এবং কিছু ঔষধ খেতে হবে। ঔষধ বলতে একটা ব্যথার ওষুধ এবং তার সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ এবং একটা ক্যালসিয়াম ওষুধ আমরা দিই, যেহেতু একটা ডিজেনারেটিভ চেঞ্জ আছে এটার জন্য। আর কিছু নিয়ম এবং ব্যায়াম। নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। একটা হলো যে সে নরম জুতা বা স্যান্ডেল ব্যবহার করবে, কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখতে হবে, আধা ঘন্টা সকালে, আধা ঘন্টা রাতে, খালি পায়ে হাঁটা যাবে না। আর একটা ব্যায়াম, সেটাকে আমরা বলি কয়েন পিকিং এক্সারসাইজ, অর্থাৎ আপনি চেয়ারে বসে, বিছানায় বসে, সোফায় বসে ফ্লোরে একটা পয়সা ফেলবেন, পায়ের আঙ্গুল দিয়ে সেই পয়সাটা তোলার চেষ্টা করবেন। পয়সা তোলা যাবে না, কিন্তু এই চেষ্টাটাই হলো এক্সারসাইজ, ব্যায়াম। এতে করেই আশা করি ম্যাক্সিমাম রোগী কিন্তু ভালো হয়ে যায়। আচ্ছা, এরপরেও ভালো না হলে ওই জায়গায় আমরা একটা ইনজেকশন দিয়ে থাকি। আচ্ছা, আমরা আর্থ্রাইটিসের, আচ্ছা, এটা কি একেবারে কিওর করা সম্ভব, একেবারে রোগ নির্মূল করা সম্ভব?
আর্থ্রাইটিস তো কয়েক ধরনের হ্যাঁ, আছে। কয়েক ধরনের হয়, আপনি একটা হলো কি অস্টিও আর্থ্রাইটিস, যেটা বয়সজনিত কারণে বয়সজনিত ডিজেনারেটিভ কারণে। হয়, সেটার জন্য স্পেসিফিক চিকিৎসা আছে। হ্যাঁ, আর আরেকটা হলো যেমন স্পেসিফিক চিকিৎসা, আমি এটা একবারে বলেই নিই। স্পেসিফিক চিকিৎসা বলতে যে অস্টিও আর্থ্রাইটিস কোন জয়েন্টে হয়েছে, সেই জয়েন্টে হলে অস্টিও আর্থ্রাইটিসের কিছু গ্রেডিং আছে, 0 to 4, 0, 1, 2, 3, 4। কোন গ্রেডিং আছে, যেমন 0, 1, 2, এটাতে আমাদের ঔষধ এবং এক্সারসাইজ করলে ভালো হয়ে যাবে। 2তেও 3তে যদি ভালো না হয় তাহলে আমরা পিআরপি বা স্টেম সেল যে থেরাপি আছে ওইটা দিতে পারি। গ্রেড 4 অস্টিও আর্থ্রাইটিস হাঁটুতে যদি হয়, এর মানে হচ্ছে কি হাঁটুর জয়েন্ট টোটালি নষ্ট হয়ে গেছে, সেখানে টোটাল নি রিপ্লেসমেন্ট, পূর্ণ জয়েন্ট প্রতিস্থাপন বা পূর্ণ কোটি প্রতিস্থাপন, হিপ জয়েন্ট হোক, নি জয়েন্ট হোক, এটাতে কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে, যেটা বাংলাদেশে বর্তমানে আমরা অত্যন্ত সাফল্যের সাথে করে যাচ্ছি। এটা পিঠেও হতে পারে, হাঁটুতেও। না, এটা হাঁটুতে হতে পারে, হিপ জয়েন্টে হতে পারে। হিপ জয়েন্টে, হিপ জয়েন্টে বেশি, হিপ জয়েন্ট এবং হাঁটু এই দুইটা জায়গাতে বেশি হয় এটা। আচ্ছা, আর আরেকটা আর্থ্রাইটিস হলো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস মানে হচ্ছে এক ধরনের বাত জাতীয় সমস্যা। এটা কিন্তু একটা সিস্টেমিক ডিজিজ, এটা কিন্তু 100% কিউরেবল না। এটা কিন্তু ঔষধ খাওয়ার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আপনাকে রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। লাইক আপনার ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন, এগুলোর জন্য যেরকম এটা কোনোদিন সারে না, কিন্তু ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হয়, ঠিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিসও একটা সিস্টেমিক ডিজিজ। এটার জন্যও কিন্তু আপনাকে নির্দিষ্ট কিছু ঔষধ আছে, সেই ওষুধগুলো খেয়ে রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই বিষয়ে আরো কথা বলবো। প্রশ্ন রয়েছে, একজন দর্শক রয়েছে, একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোথেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে শওকত বলছিলাম। জি। আমার বাম হাতের মানে শুরুটারে প্রায় 6 মাস হলো মানে ব্যথা ব্যথা বলতে হাত উপরের দিকে উঠাইতে পারি না, আবার পিছনের দিকেও নিতে পারি না, এবং ব্যথাও করে মাঝে মধ্যে। আমি লড়াছাড়া করতে পারি কিন্তু হাতটা মানে উপরের দিকে উঠাইতে পারি না। আপনার বয়স কত? বয়স বয়স 56, 56 বছর। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? জি, ডায়াবেটিস আছে। আচ্ছা, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো যে ওনার যে সমস্যাটা হয়েছে সেটা হলো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, সহজ ভাষায় বললে ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ জয়েন্টটা জমে যাচ্ছে। মূলত যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগে থাকেন তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এটা ছাড়াও হতে পারে, কিন্তু ডায়াবেটিস যাদের আছে তাদের বেশি হয়ে থাকে। এটার নাম ফ্রোজেন শোল্ডার। জয়েন্ট আস্তে আস্তে জমে যাচ্ছে, যার কারণে ওনার জয়েন্টের মুভমেন্টে ব্যথা হয়, উপরে উঠাতে পারেন না, পেছনে নিতে পারেন না, এই কাজগুলোতে অসুবিধা। তো এইটার প্রথম চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম। নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো ওনাকে করতে হবে যাতে করে জয়েন্টটা, জমে যাওয়া জয়েন্টটাকে চালু করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেই সাথে কিছু ব্যথানাশক ঔষধ খেতে হবে এবং গরম সেক দিতে পারেন উনি, এবং তাতে ভালো না হলে আমরা জয়েন্টের মধ্যে একটা স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি কখনো কখনো। তো আমার মনে হয় আপনি একজন অর্থোপেডিক সার্জনের উনি পরামর্শ নেক। উনি ওনার বাসা ময়মনসিংহ বললেন, ময়মনসিংহে অনেক অর্থোপেডিক সার্জন আছেন, ভালো ভালো অর্থোপেডিক সার্জন আছেন, পরামর্শ নিলে আমার মনে হয় ব্যায়ামগুলো দেখিয়ে দিতে নির্দিষ্ট ব্যায়ামগুলো দেখিয়ে দিলে, এবং ওনাকে করতে হবে। করতে ব্যায়ামটা না করলে এই রোগ থেকে মুক্তি আসবে না। জি, আমরা এই ট্রিটমেন্টের কথা বলেছিলাম। অনেক সময় দেখা যায় যে পিঠের মধ্যে অনেকেই বেল্ট বেঁধে একদম স্ট্রেইট হয়ে বসে থাকে ব্যথার জন্য, তো এটা আসলে কি ঠিক? আচ্ছা, এটা নিয়ে কি একটু কয়েক রকমের কথা আছে। একটা হলো যে অ্যাকিউট কন্ডিশন, মানে এখনই ব্যথা হলো, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা কখনো কখনো 2-4-5 দিনের জন্য বেল্ট দিতে পারি। অথবা যাদের একটু এই ধরনের সমস্যা আছে, সে যদি কোনো জার্নিতে যায়, তা আমরা বলতে পারি যে জার্নিতে একটা জার্কিং হবে, সেটা প্রিভেন্ট করার জন্য আমরা বলতে পারি বা ব্যবহার করতে পারি। কিন্তু কখনোই এটা লং টার্ম না, দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই লাম্বোস্যাক্রাল কোর্সেট এটা ভালো জিনিস নয়। কারণ এইটা ব্যবহার করলে কোমরের যে মাংসপেশি আছে, পিঠের যে মাংসপেশি আছে, সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়, রাদার এটা আরও খারাপ হয়ে যায়। হ্যাঁ, মাংসপেশিগুলো যে স্ট্রেংথ, নর্মাল যে শক্তি, সেটা নষ্ট হয়। এর বদলে আমরা বলি আপনি ব্যাক মাসেল এক্সারসাইজ করবেন, আপনার মাংসপেশি স্ট্রং হবে, শক্তিশালী হবে, তাহলে আপনি আরও ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।